আসসালামু আলাইকুম। আজ 20 জানুয়ারি 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে চীনের প্ল্যানে খুলে যাচ্ছে তিস্তা পারে মানুষের ভাগ্য, অস্বস্তিতে দিল্লি। রেমিটেন্স প্রবাহে চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতি। হঠাৎ দেশ ছাড়ছে ইসরায়েলিরা, রহস্য কি? এবার বিস্তারিত। প্রতিবেশী ভারতের জোর আপত্তি সত্ত্বেও বাংলাদেশের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে গেল চীন। ভারত মনে করছে সীমান্ত ঘেঁষা তিস্তায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব চীনের হাতে গেলে তা দিল্লির জন্য বিস্ফোরণা হবে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে চীনের প্রভাব কমাতে চান বলে মন্তব্য করেছেন। এত কিছুর পরও চীন প্রকল্পটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। 19 জানুয়ারি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙনপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করেন। পরিবেশ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত একটি নৌকায় করে তিস্তার উভয় তীর পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পরিবেশগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা নদীর তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের জীবনযাত্রা ও দীর্ঘদিনের দাবির প্রতি মনোযোগ দেন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে উপদেষ্টা ও রাষ্ট্রদূত নদীর তীরবর্তী এলাকার ভুক্তভোগী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা, জীবনযাত্রার সংকট এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন তারা। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় থাকা এই অঞ্চলের মানুষের মনে আজকের এই উচ্চ পর্যায়ের সফর নতুন আশার সঞ্চার করেছে। কাউনিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, তারা ত্রাণ নয় বরং নদীর স্থায়ী বাঁধ এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চান। তিস্তা পারের স্থানীয় আকবর আলী বলেন, চীনা রাষ্ট্রদূত এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়ন হলে অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি তারা একটি নিশ্চিত জীবন পাবেন। পরিবেশ উপদেষ্টা বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও ব্যাপক ভিত্তিক উন্নয়ন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহযোগিতা করছে চীন। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ চীন। আজকের এই সফর সেই প্রতিক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, এখন এটা দুই ধরনের সমীক্ষা চলছে। একটা হচ্ছে এই প্রকল্পটার যে ফিজিবিলিটি হয়েছে এটা শতভাগ ফুলপ্রুফ কিনা, সঠিক কিনা, এটা হচ্ছে প্রযুক্তিগত দিক। আরেকটা হচ্ছে আর্থিক দিক। এখানে বিশাল পরিমাণ বিনিয়োগ, তো এই আর্থিক বিনিয়োগটা চীন সরকার করলে ওটা তাদের জন্য টেকসই হবে কিনা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় পাশে থাকতে চায়। তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এই পরিদর্শন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। আশা করছি খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এ সময়ে চীনা রাষ্ট্রদূত চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগের মতো পাতানো নির্বাচন হতে দেব না। এবার ভোট হবে 1991 সালের মতো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে 4 সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আমরা মুখোমুখি অবস্থান চাই না। তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসি, তাকে নিয়ন্ত্রণ করা কি তারেক রহমানের পরিকল্পনা? এমন প্রশ্নও রাখেন তিনি আরও বলেন, ইসির সঙ্গে টানাপোড়েন আগে থেকে ছিল, তবে সেটা ছিল দলীয়। কিন্তু এখন এসেছে নির্বাচন। ইসি যদি সবার আস্থা অর্জন করতে না পারে তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচনের আশা করব? তবে বিশ্বাস আছে তারা পারবে। তাদের এমন আচরণ চলতে থাকলে আমরা মাঠে নামতে বাধ্য হব। বিগত সময়ের নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, 16 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, কারণ নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছিল। এবারের নির্বাচনে সেটা হবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
চলতি জানুয়ারি মাসের প্রথম 18 দিনে দেশে $2 বিলিয়ন বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে জাতীয় নির্বাচন ও রমজানকে সামনে রেখে পরিবারের বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীদের মধ্যে দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এর আগে ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় আসে $322 কোটি, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল $329 কোটি, যা গত বছরের মার্চে ঈদ উল ফিতরের সময় রেকর্ড হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত 2025 সালে দেশে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে $3,282 কোটি, যা প্রায় দেশের বৈদেশিক মুদ্রার মজুতের সমপরিমাণ। চলতি অর্থ বছরের জুলাই থেকে 18 জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে $1,830 কোটি। আগের অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল $1,498 কোটি। ফলে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে 22.2%। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে $247 কোটি 78 লাখ, আগস্টে $242 কোটি 19 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি 58 লাখ, অক্টোবরে $256 কোটি 35 লাখ, নভেম্বরে $288 কোটি 95 লাখ এবং ডিসেম্বরে $322 কোটি 66 লাখ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকায় বৈধ পথে প্রবাসী আয় দেশে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে মোতালেব নামের এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ডিএমডি পদমর্যাদায় র্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন। এছাড়া দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছেন র্যাবের অন্তত 3 সদস্য। সোমবার সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব সূত্র জানিয়েছে, সোমবার বিকেলে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের উপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক র্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ সময় 3 র্যাব সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রাখে বলে জানানো হয়। চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তা বলেন, বিকালে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। অতর্কিত হামলায় এক র্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তরা র্যাবের 3 সদস্যকে জিম্মি করে রেখেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আটকে পড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, র্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গত 4 দশক ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি। এই দখলদারিত্ব ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে গড়ে তোলা হয়েছে দুর্ধর্ষ সশস্ত্র বাহিনী। এলাকাটিকে বর্তমানে একটি নিষিদ্ধ নগরীতে পরিণত করা হয়েছে। সেখানে বাসিন্দাদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র। বহিরাগত তো বটেই, এমনকি পুলিশ বা জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রবেশাধিকারও সেখানে নিয়ন্ত্রিত। একাধিকবার অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ভয়াবহ হামলার শিকার হয়েছে। এই অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে রয়েছে 2টি শক্তিশালী পক্ষ। আলীনগর বহুমুখী সমিতির নেতৃত্বে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মিয়া এবং মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ নিয়ন্ত্রণে রাখছেন কাজী মশিউর ও গাজী সাদেক। বর্তমানে এই 2 সমিতিতে সদস্য সংখ্যা প্রায় 30,000। প্রশাসনের উপর হামলার ইতিহাস বেশ দীর্ঘ ও রক্তক্ষয়ী। 2023 সালের 14 সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে প্রশাসনের উপর নারকীয় হামলা চালানো হয়। এতে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক এবং সীতাকুণ্ড থানার ওসি সহ অন্তত 20 জন আহত হন। সন্ত্রাসীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও গুলি চালাতে হয়। এর আগে 2022 সালেও একাধিকবার র্যাব ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করা হলেও তাদের প্রস্থানের পরপরই পুনরায় শুরু হয় প্রকৃতির বুক চিরে মাটি কাটার উৎসব।
মূলত প্রবেশমুখে থাকা অতন্দ্র পাহারাদারদের মাধ্যমে সংকেত পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আগে ভাগেই পাহাড়ের উপর অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায়, যা উচ্ছেদ অভিযানকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলছে। এবার ইরান প্রসঙ্গ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের জাতীয় পুলিশের প্রধান বলেছেন, যেসব মানুষ প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘুদণ্ড পাবেন। দেশটির পুলিশের প্রধান আহমদ রেজা রাদান বলেছেন, যে তরুণরা অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন তারা শত্রুপক্ষের সেনা নন, বরং প্রতারিত ব্যক্তি। ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ 3 দিন সময় দেয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট ক্ষোভ থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে তা দ্রুতই বড় ধরনের আন্দোলনে রূপ নেয়। দেশটিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভকে গত কয়েক বছরের মধ্যে ইরানি নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, সহিংস দমন পীড়নের পর ইরানের ওই বিক্ষোভ বর্তমানে স্তিমিত হয়ে পড়েছে। বিক্ষোভ সহিংসতায় অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন বলে ইরানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা দাঙ্গায় রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ইরানের প্রধান শত্রুদের উস্কানিতে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই দাঙ্গা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় প্রায় 3,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, গ্রেফতারের সংখ্যা 20,000 পর্যন্ত হতে পারে। এর আগে গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কর্তৃপক্ষকে ফিতনাবাজদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং দেশি বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবেন না। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার আমার জীবনে এমন কিছু লোক আছে যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়ায়। ধরুন, দেখা হলেই বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই কাজটি কেন করছো, এখানে সফল হতে পারবে না, তুমি ব্যর্থ। এই ধরনের লোক যখনই আপনি দেখবেন তখন তাদেরকে এড়িয়ে চলবেন। আপনার বন্ধু তালিকায় যদি এ ধরনের লোক থাকে, আজকে এই মুহূর্তেই তাদেরকে ছাঁটাই করে দিন। যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পান তাদের সাথে সঙ্গ দেবার চেষ্টা করুন, তাদেরকে বন্ধু তালিকায় রাখুন, তাদের সংস্পর্শে আসুন, তাহলে অনুপ্রাণিত হবেন, এগিয়ে যাবেন। হতাশাবাদী বা নেতিবাচক লোকদের পরিহার করলে জীবন অনেক নির্বিঘ্ন হবে, আপনি আপনার লক্ষ্য পানে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলে ব্রিটিশ ইহুদিদের অভিবাসনের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির আলিয়াহ ও ইন্টিগ্রেশন বিষয়ক মন্ত্রী অফির সোফার। সোমবার ইসরায়েলি রেডিও স্টেশন কোল বারামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। বর্তমানে ব্রিটিশ ইহুদিদের পছন্দের তালিকায় ইসরায়েল প্রথম স্থানে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছরে ব্রিটেন থেকে 840 জন ইহুদি ইসরায়েলে পাড়ি জমিয়েছেন, যা 2024 সালের তুলনায় প্রায় 19% বেশি। 3 বছর আগে এই সংখ্যা ছিল মাত্র 300 এর কাছাকাছি। মন্ত্রী অফির সোফার জানান, ব্রিটেন ছাড়াও ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাওয়ার প্রবণতা বেড়েছে। বিশেষ করে ফ্রান্স থেকে অভিবাসনের হার 45% বৃদ্ধি পেয়ে 3,300 জনে দাঁড়িয়েছে। তবে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, যেখান থেকে গত বছর প্রায় 8,300 জন ইসরায়েলে অভিবাসী হয়েছেন। বিশ্লেষকদের মতে 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর থেকে পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ এই অভিবাসন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এছাড়া ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেয়া বিভিন্ন আর্থিক প্রণোদনা ও 10 বছরের করমুক্ত সুবিধা নতুন অভিবাসীদের আকৃষ্ট করছে। তবে এই ক্রমবর্ধমান অভিবাসনের খবরের মধ্যেই এক ভিন্নধর্মী তথ্য সামনে এনেছে ইনস্টিটিউট ফর জিওসি পলিসি রিসার্চ বা জেপিআর। সংস্থাটির পরিচালক জোনাথন বয়েড জানিয়েছেন, ব্রিটেন থেকে ইহুদিদের এই চলে যাওয়াকে গণপ্রস্থান বলা চলে না,
কারণ পরিসংখ্যান বলছে প্রতি 2 জন ব্রিটিশ ইহুদি যখন ইসরায়েলে যাচ্ছেন তার বিপরীতে অন্তত 3 জন ইসরায়েলি ব্রিটেনে চলে আসছেন। অর্থাৎ অভিবাসনের চেয়ে উল্টো দেশ ছাড়ার হারই বেশি দৃশ্যমান। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2020 সাল থেকে ইসরায়েল ত্যাগের এক আশঙ্কাজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 2024 এবং 2025 সালে রেকর্ড সংখ্যক ইসরায়েলি দীর্ঘমেয়াদের জন্য দেশ ছেড়েছেন। সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে গত বছর প্রায় 69,000 মানুষ ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। বিশেষ করে গাজা যুদ্ধের শুরু এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত কয়েক বছরে প্রায় 1.5 লাখের বেশি ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন বলে সরকারি তথ্যে উঠে এসেছে, যা দেশটির নীতি নির্ধারকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।